দিছে না যে এটা ঢাকার বাইরে থেকে কে কে আসছেন? আর প্রথমবারের মতো কে কে আসছেন? আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে মাদকটা কি আমরা তো সবাই জানি না কি এটা একটা রাসায়নিক বস্তু না? এটা নিলে কোথায় যায় সরাসরি? এটা সরাসরি মস্তিষ্কে যায় না? মোবাইলগুলো বন্ধ করে দেন রে, বেশি শীত দিচ্ছে লাগছে। কেন বন্ধ করে দেন? তাহলে এটা কোথায় যায়? সরাসরি কোথায় যায়? ব্রেইনে যায় না? তাই ব্রেইনে যায়। ব্রেইনে এই মাদকটা যেতে যেতে ব্রেইনের অবস্থা কি হয়? চিন্তা করেন, ব্রেইন কি ঠিক থাকে? আগের মতো থাকে? তারপরে আপনাদের ছেলে বা মেয়ে তারা যে কত আগে থেকে যে নেশাতে কখন থেকে শুরু করে এটা তো আপনারা জানেন না, জানেন কি? স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে, হয়তো ভার্সিটি গিয়ে ইউনিভার্সিটি ছেলেরা আমাদের এখানে হলো ভর্তি আছে। তারপরে কর্মক্ষেত্র থেকে আপনারা জানেন না যে কবে থেকে তারা এটা শুরু করে এবং কতদিন ধরে তারা এই যে বিভিন্ন ধরনের নেশা নেয় না? কি কি আছে? গাঁজা, হিরোইন, মদ, না ইনজেকশন, ইয়াবা, অনেক কিছু আছে। এগুলো এই সব কিছু নয়, নিতে নিতে কি হয়, ব্রেনের অবস্থা কি হয় চিন্তা করেন। হ্যাঁ, সে আস্তে আস্তে মানসিক রোগে আক্রান্ত হয়, কারণ তার ব্রেন ঠিক থাকে না, তার সে মস্তিষ্কের রোগে আক্রান্ত। ঠিক আছে, সে নেশা নিতে নিতে কোনো এক সময় সে ডিপেন্ডেন্ট হয়ে যায় নেশার উপরে, মানে ডিপেন্ডেন্ট মানে সে নির্ভরশীল হয়ে যায়। তখন সে নেশা না নিলে সে চলতে পারে না, বাঁচতে পারে না। আর এরা কোনো কাজকর্ম করতে পারে না, যারা লেখাপড়া করে তা পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, কারণ ওরা ডিপেন্ডেন্ট হয়ে যায়। একবার নেশা নিলে আর একবার নিতে হবে, সেই চিন্তা করতে হয়। একবার নিয়ে আরেকবার চিন্তা করে আরেকবারের টাকা কোথায় পাবো, মানে সারাদিন ওদের এই দান্দাতেই চলে যায়। ওরা কাজকর্ম করার মতো কোনো সময় বা শক্তি ওদের থাকে না। ঠিক আছে, তাহলে এই মতো অবস্থায় কি মায়ের বের করলে, বোকা করলে কোনো লাভ আছে? আছে কি? সে মস্তিষ্কের রোগে আক্রান্ত। একেতে সে যখন শুরু করে তখন তো কৌতূহল বশত শুরু করে, বা বন্ধু বান্ধবের পাল্লায় শুরু করে, বা কোনো হতাশার কারণে, বা পারিবারিক কলহের কারণেও হয়, বিভিন্ন কারণে হয়তো শুরু করে। ম্যাক্সিমামই হয় বন্ধু বান্ধবের পাল্লায় করে কৌতূহল বশত, কিন্তু তখন সে জানে না যে এটা নিলে কি হবে, তার সেই পরিণতি কি, এটা কিন্তু তখন সে জানে না। কিন্তু নিতে নিতে কোনো এক সময় ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আর সে এটা না নিলে চলতে পারে না। তার ব্রেনটা পুরো মাদকে ঢেকে রাখে। ঠিক আছে, তার যে স্বাভাবিক আচরণ, কথাবার্তা সব চেঞ্জ হয়ে যায় এই মাদকের কারণে। তার আচরণ ঠিক থাকে, কথা ভাষা, হ্যাঁ, ঘরে থাকে না, বাইরে যায়, বন্ধু বান্ধব, তখন তার কোনো স্বাভাবিক আচরণ বা কথাবার্তা থাকে না, সে পুরো চেঞ্জ হয়ে যায় মাদকের কারণে। এখন এই সমস্ত রোগীদেরকে যদি আপনারা আটকে রাখেন, বকা দেন, কোনো লাভ আছে? শুধু নিজেরই ক্ষতি। আপনি নিজের ক্ষতি হচ্ছে, নিজে অসুস্থ হচ্ছেন, আপনার পরিবেশ নষ্ট হচ্ছে, আপনার পরিবারের অন্যান্য ছেলে মেয়েগুলি নষ্ট হচ্ছে, হচ্ছে না? কিন্তু কি করতে হবে? ও যে একজন, ওই যে বললাম যে মানসিক রোগ আক্রান্ত হয়, মস্তিষ্কের রোগ আক্রান্ত হয়, তাকে একজন রোগী হিসেবে ধরে নিতে হবে, যত অসুস্থ। ওর সাথে তো চিল্লাপাল্লা করা যাবে না, ওকে আটকে রাখা যাবে না। অসুস্থ রোগী আটকে রাখলে কি হয়? আমাদের যে কোনো রোগ হোক, আমরা কি করি? আমরা চিকিৎসা করি না? আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাই, এক শহর থেকে আরেক শহরে চলে যাই। এটা তো একটা রোগ। সকলের মোবাইল বন্ধ করতে হবে, নাহলে আপনাদেরই ক্ষতি হবে। সবাই মোবাইল বন্ধ করেন, যে না পারেন পাশে সাহায্য নেন। ঠিক আছে, আমরা যে কোনো রোগ হলে আমরা চিকিৎসার জন্য আমরা এক শহর থেকে আরেক শহরে চলে যাই, এক দেশ থেকে আরেক দেশে চলে যাই না? কিন্তু এটাকেও একটা রোগ হিসাবে মেনে নিতে হবে। সে আমার ছেলে বা মেয়ে, সে নেশা নিতে নিতে সে অসুস্থ, সে ব্রেনের রোগে আক্রান্ত, সে মানসিক রোগে আক্রান্ত। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হলো ভর্তি। ঠিক আছে, এই রোগী যাদের ঘরে আছে, প্রথম কাজ হলো ভর্তি দিতে হবে। আগে আগে ভর্তি দিয়ে তারপরে তার অন্য চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে 28 দিনের জন্য ভর্তি হয়। যখন শুরু হয় 28 দিনের জন্য ভর্তি, 28 দিন আমাদের এখানে থাকে। এবং ওরা যে নেশা নেয়, ওরা তো অনেক ধরনের মানুষ এই শারীরিক সমস্যা দেখা যায়, বুঝছেন? ওরা ওই যে যারা টাইম দিতে নেয়, 3বার নেয়, 4বার নেয়, সে একবার নেওয়ার পরে সে যদি ওই টাইমে না নিতে পারে, তার কিন্তু শারীরিক সমস্যা দেখা দেয়। এটাকে বলা হয় আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় উইথড্রল সিনড্রোম, কিন্তু এর বাংলা হলো প্রত্যাহারজনিত সমস্যা। আর ওরা রোগীরা বলে প্যারা, মানে যে টাইমলি যদি না নিতে পারে তাহলে ওর প্যারা শুরু হয়ে যায়। তার শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। একটা হলো তার শারীরিক এই সমস্যাগুলোর মধ্যে হলো প্রচন্ড শরীর ব্যথা হয়,
তারপর শরীর কামড়ায়, তারপরে চোখ নাক দিয়ে পানি পড়ে, তারপরে ডায়রিয়া হয়, শরীরে যত পশম আছে এই পশমগুলি সব খারাপ হয়ে যায়। বুঝছেন, এই সমস্যাগুলো হয় যদি ও টাইমলি নিতে না পারে, এবং এই সমস্যার কারণে ও তাড়াতাড়ি করে ও নেশার দিকে চলে যায়। বুঝছেন, যেভাবেই হোক আমার টাকা চাই। বুঝছেন, এই কারণে ওরা কিন্তু চাইলেও ভালো থাকতে পারে না। যদিও চায় যে আমি নিব না, কিন্তু ওরা এই যে শারীরিক সমস্যাগুলো দেখা দেয় এগুলি ওভারকাম করতে পারে না, যার জন্য ওদেরকে টাকার ধান্দা করতে হয়, নেশা নিতেই হয়। কিন্তু এখন কথা হলো, প্রথম কাজ হলো ভর্তি। এখানে ভর্তি দেওয়ার পরে আমাদের এখানে 1 সপ্তাহের মধ্যে অনেকে শারীরিক সমস্যাটা কেটে যায়, কারো 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ, কারো শরীর সবার একরকম না। 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এই শারীরিক সমস্যাগুলো হয়ে কেটে যায়, কিন্তু এগুলো আর থাকে না। যখন আপনারা বাড়িতে নিয়ে যাবেন তখন ওর কি থাকে, মানসিক সমস্যাটা থেকে যায়। কারণ মানসিক রোগী বা মানসিক সমস্যা কি 1-2 সপ্তাহের মধ্যে ভালো হওয়ার কথা? ভালো হওয়ার কথা না। কিন্তু যেদিন ছুটি হয় সেদিন নিয়ে যাবেন বাড়িতে। যদি অন্য কোনো সমস্যা থাকে, মেজর কোনো সমস্যা থাকে, তখন আমাদের হাসপাতাল থেকে ডিসিশন নেওয়া হয় যে এই রোগী আপনি কিন্তু এইটা যদি না নেওয়া হয়, কিন্তু আপনারা যেদিন ছুটি হয় সেদিন নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে যাবেন। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে ওর চিকিৎসা শুরু। বুঝতে পারছি? ও যে শারীরিক সমস্যার কারণে ও বারবার নেশা নিচ্ছে না, 2বার 3বার 4বার, কিন্তু ওই যে শারীরিক সমস্যাগুলো আমাদের এখানে থাকলে সে কেটে যায়, ওই শারীরিক সমস্যাগুলো থাকে না, কিন্তু মানসিক সমস্যাটা থেকে যায়। বাড়িতে গেলে ওর মনে পড়বে নেশার কথা, মনে পড়বে বন্ধু বান্ধবের কথা, এটা কি চলে যাওয়ার কথা? মনে পড়বে, মানে এই নেশা নেওয়ার কারণে তার ব্রেনে একটা ছাপ পড়ে যায়, ওই ছাপটা কিন্তু থেকে যায়, এটা কিন্তু সারা জীবন থেকে যায়। ও যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ওর এই নেশার ছাপটা কিন্তু থেকে যাবে, নেশার টানটা থেকে যাবে। কিন্তু কি করতে হবে? কন্ট্রোলে রাখতে হবে। সে যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আগের মতো হবে না, কিন্তু সে ভালো থাকতে পারবে, একটা কাজকর্ম করতে পারবে। ডায়াবেটিস একটা রোগ না? ডায়াবেটিস যার হয় ভালো হয়? ডায়াবেটিস যার হয় সেটা কখনো ভালো হয় না। সে যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে ততদিনই তাকে এই রোগটা বহন করতে হয়, তাই না? কিন্তু সে কি করে? সে কন্ট্রোলে রাখে না, কন্ট্রোল করে, তাই না? ডায়াবেটিস রোগীদেরকে অনেক কিছু করতে হয় না, ওষুধ খেতে হয়, কারো ইনসুলিন নিতে হয়, কয়দিন পর পর চেক আপ করতে হয়, তারপরে খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, ব্যায়াম করতে হয়, অনেক কিছু যার আছে সে তারা অনেক কিছু করে সে কন্ট্রোলে রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তাই না? চাকরি করছে, তার পরিবার দেখছে, তার বাবা মা টেক কেয়ার করছে, কেউ ব্যবসা করছে। আমাদের এখানে আসে, ট্রেনিং করতে আসে, অনেকেই আছে, আমরা তাদের চিনি, পরিচিত, যে তারা কি করছে, তারা কন্ট্রোলে রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন। এই ডায়াবেটিস যারা এডিক্টেড তারা কিন্তু ওই ডায়াবেটিস রোগীদের মতো, আপনারা ওই রোগের দিকে তাকাবেন, যেটা ভালো হয় না, কিন্তু তারা কন্ট্রোলে রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। যারা এডিক্টেড তারাও যদি কন্ট্রোলে রাখে তাহলে তারা ওই ডায়াবেটিস রোগীদের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এটুকু বুঝছেন? এটুকু যতটুকু বুঝছি আমি। তাহলে এখন এই যে যে রোগীরা ডায়াবেটিস রোগীরা কি করে তো বললাম, আপনারা নিজেরাও জানেন হয়তো অনেক কিছু। কিন্তু এই যে যে রোগী এডিক্টেড যারা, এরা কিভাবে কন্ট্রোল করবে? কন্ট্রোল করার জন্য আমরা কিছু কৌশল শিখিয়ে দিই দেখি, যে বাড়িতে এগুলো তো নেশাটা না আসবে, মানসিক চাপ আসবে, কষ্ট আসবে, শারীরিক সমস্যা হয়তো আগের মতো না হলে কিছু না কিছু আসবে, কিন্তু ওগুলিকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু পদ্ধতি ওদেরকে শিখিয়ে দিই, কিছু কৌশল শিখিয়ে দিই। সেটা হলো ফোর্টের মাধ্যমে শিখিয়ে দিই। এইগুলো যদি আপনাদের জানা থাকে না, তাহলে আপনারা ওদেরকে সাহায্য করতে পারবেন, পারবেন না? আপনারা সাহায্য করতে পারবেন। তাহলে এখন একটু আগে যাই, যখন আপনার বাড়ি নিয়ে যাবেন, বললাম যে যেদিন ছুটি হয় সেদিন বাড়ি নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু ওর চিকিৎসা শুরু। তখন আপনারা খেয়াল করবেন যে এখন আমার ছেলে বা মেয়ে কেমন আছে, আগে কেমন ছিল তা তো জানেনি না, ঘরে থাকতো না, কথা শুনতো না, চিৎকার চেঁচামেচি, টাকার জন্য ভাঙচুর, অনেক কিছু না। কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখন আমার ছেলে বা মেয়ে কেমন আছে, সে কথা শুনছে কিনা, সে ঘরে থাকছে কিনা, সে এখান থেকে একটা প্রেসক্রিপশন দেওয়া হয়, যখন ছুটি হয়ে যায় ওই প্রেসক্রিপশনটা আপনাদের কাছে থাকবে, আপনারা ওকে ধরে ধরে ওষুধটা খাওয়াবেন, ওর কাছে থাকবে না। এবং আপনি ওষুধটা দিলে সে ওষুধটা খায় কিনা, তখন আপনি সবকিছু খেয়াল করবেন। তখন থেকে কিন্তু ওর চিকিৎসা শুরু, ঠিক আছে? বলে বাড়ি নিয়ে গিয়ে আপনার ভাববেন না যে আমি ওর ভর্তি দিয়েছিলাম, আমার ছেলে বা মেয়ে ভালো হয়ে গেছে, এটা কি ভাবা যাবে? এটা কিন্তু ভাবা যাবে না। এটা নেওয়ার পরে আপনার চিকিৎসা শুরু, এবং আপনি ওকে টেক কেয়ার করবেন। কিভাবে করবেন?
যে দেখবেন যে সে এখন আপনার কথা শুনছে কিনা, ঘরে থাকছে কিনা, টাকা চায় কিনা, সে বাইরে যায় কিনা, বাইরে রাত কাটায় কিনা, বন্ধু বান্ধব ডাকে কিনা, না তখন দেখবেন। যদি দেখেন যে না সে আগের মতো করছে না, সে ভালোই আছে, ওখান থেকে আসার পর কথা শুনছে, ওষুধ খাচ্ছে, ঘরে থাকছে, সকালে ঘুম থেকে উঠছে, আপনাদের সাথে খাওয়া দাওয়া করছে, সময় মতো গোসল করছে, তাহলে তো ঠিক আছে, তাই না? তাহলে তোর কি নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আছে কি? তাহলে তোর এই কোনো সমস্যা না। তাহলে ওকে ঠিক মতো ওষুধ খাওয়াবেন, টেক কেয়ার করবেন। ওরা তো যখন নেশাটা করতেছিল তখন কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, নোংরা ছিল, গোসল করতো না, না? এখন আপনার যেহেতু একটা স্বাভাবিক জীবনে আসছে, না মানে যে ভালো আছে, আমি তার জন্য বলছি, যে ভালো থাকবে তখন তার টেক কেয়ার করলেন, ঠিক মতো খাওয়া দিলেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন। ও তো শারীরিক মানসিক উভয় দিকেই দুর্বল, উভয় দিকেই কিন্তু অসুস্থ, অসুস্থ না? তার ব্রেন ঠিক থাকে না, সে কি কোনো কিছু ঠিক থাকে তার? কিন্তু আপনি তো সেটা বুঝতে পারতেছেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগে হয়তো জানতেন না। তখন ওকে টেক কেয়ার করতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া দিতে হবে। আমাদের এখানে কিন্তু সাপ্তাহ খাবার দেওয়া হয়। এখান থেকে নিয়ে যাওয়ার পর যদি আপনারা ওটা মেনটেন না করে না দেন, তাহলে কি ভালো থাকবে? আমাদের এখানে সাপ্তাহ খাবার দেওয়া হয়। তাহলে ঠিকমতো খাবার দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, কাপড় চোপড় বলছি না দামি কাপড় দেন, যেটাই পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঠিক সময় মতো গোসল, টেক কেয়ার করতে হবে। তারপরে যদি দেখেন যে সব ঠিক আছে, তাহলে ফলো আপ করবে। বলছি না আগে ডায়াবেটিসের কথা, তারা ফলো আপ করছে না? ফলো আপ করতে হবে, কিন্তু ফলো আপ না করলে কিন্তু ভালো থাকবে না। ওষুধ ঠিক মতো খাওয়াবেন, ফলো আপ করতে হবে। আর ফলো আপ করার জন্য আমাদের এমন নিয়ম নাই যে দিন আসতেই হবে, সেটা না। আপনাদের সুবিধা, আপনাদের সুবিধা মতো নিয়ে আসবেন, আপনার সুবিধা, আপনার ছেলে বা মেয়ের সুবিধা, আপনাদের সুবিধা মতো নিয়ে আসবেন। বন্ধের দিন বাদে যে কোনো দিন নিয়ে আসবেন। আর যদি বুধবার আসেন, তাহলে এই যে কাউন্সিলিংটা করলেন, আপনার রুগীও দেখাই গেলেন, কিন্তু আসতে হবে, ফলো আপ করতে হবে। ফলো আপ না করলে কিন্তু ভালো থাকবে না। এই বারবার স্লিপ করার কারণ হলে আর কি গার্জিয়ানরা গুরুত্ব দেয় না, ফলো আপ করে না, এই যে কিন্তু আবার নেশার জগতে চলে যায়। এখন কথা হলো যে কতদিন করবো, কতদিন এটা বলা যাবে না, এটা আপনার রুগীর উপরে নির্ভর করে, আপনাদের উপর নির্ভর করে। আপনাদের এটা ফলো আপ করতে থাকবেন। যদি সে ভালো থাকে, কোনো এক সময় হয়তো যদি তার অন্য কোনো সমস্যা না থাকে, যেমন নেশা করতে করতে মানসিক সমস্যা তো হয়, এর থেকে কিন্তু অনেকে আবার অন্যান্য মানসিক রোগও আক্রান্ত হয়, বুঝছেন? যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তো হয়তো আমরা অনেকদিন হয়তো তার টিকতে দিতে হবে, বা এমন হতে পারে সারা জীবনে তার খেতে হবে। এটা তার অবস্থার উপর ব্যবস্থা, ঠিক আছে? কিন্তু ফলো আপ আসলে, ফলো আপ আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার রোগীর কোন অবস্থায় আছে, কয়দিন ফলো আপ করতে হবে, কি করতে হবে, নিজেই বুঝতে পারবেন। কিন্তু ফলো আপ করতে হবে। তাহলে যে ভালো আছে তার বেলায় ফলো আপ, না ফলো আপ করতে নিয়ে আসলেন, যে আপনার কথা শুনছে, কিন্তু রোগীর সাথে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, নিয়ে ঘরে ছেড়ে দিলে হবে না। যোগাযোগটা কিভাবে করবেন? ওর সাথে কথা বলবেন। আগে হয়তো চিকিৎসার আগে এমনও গেছে যে সে বাপ ছেলের মধ্যে 6 মাসেও দেখা হয় নাই, আছে না? এরকম আছে না? এরকম কাহিনী কিন্তু আছে, আমরা ওদের কাছ থেকে শুনি। কিন্তু মিশতে হবে, কথা বলতে হবে। বাড়িতে নেওয়ার পরে আপনি একটা সময় বের করবেন, আপনি নিজে আপনার নিজের সুবিধা মতো, যে আমি ওকে নিয়ে বসবো, ওর সাথে কথা বলবো। আপনি আপনার সুবিধা মতন একটা সময় বের করবেন। এটা আমি বলছি, যোগাযোগটা কিভাবে করবেন আপনার ছেলের সাথে বা মেয়ের সাথে। তাহলে আপনি সময় বের করবেন, সময় বের করলেন, তাহলে সকালে বা বিকেলে যখনই বের করেন, আপনি আপনার ডেটা লাগাবেন যে আমি তোর সাথে বসবো, আমি ঠিক আছি, আমার শরীর ঠিক আছে কিনা, মন ঠিক আছে না, আমার সাথে থাকার সময় কোনো অবস্থা হয়, আমি পারিপার্শ্বিক সমস্যা আসে, যে আমি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা নিজের দিকে তাকাবেন। তারপরে খাবার খেয়ে দিবেন। যদি পেটে ক্ষুধা থাকে, কারো কথা শুনতে ভালো লাগবে? খাবার খেয়ে দিবেন। তারপরে আপনি ওই ছেলে বা মেয়ের দিকে তাকাবেন যে ওই ছেলেটা বা মেয়েটা তো অসুস্থ, ও ঠিক আছে কিনা, ও খাবার খাবার খেয়েছে কিনা, হ্যাঁ ওর খোঁজ নেবেন। যদি দেখেন যে না ঠিক আছে, ভালো আছে, তাহলে বসবেন। এবং বসার সিস্টেমটা হবে কি, সামনাসামনি বসবেন। তাহলে আপনি বসে আছেন সামনাসামনি, সম্পর্ক অনুসারে দূরত্ব, হ্যাঁ মা বাবা বা যে হোক, সামনাসামনি বসবেন। যে আপনি বসছেন, সামনে বসবেন, সামনাসামনি বসবেন, ভালো করে ছেলেটা বা মেয়েটার দিকে তাকাবেন, ভালো করে দেখবেন, ঠিক আছে? চোখে চোখ রাখবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। তখন ওকে কথা বলার সুযোগ দিলেন যে বাবা বা মা তুমি কেমন আছো বলো, ওকে কথা বলার সুযোগ দিলেন। কিন্তু আপনি যখন বসবেন, কথা বলবেন, তখন কিন্তু আপনি অন্য কোনো কাজ করবেন না। যেমন আপনি মোবাইল টিপলেন আর কথা বললেন, তাহলে কি হবে? টিভি দেখলেন আর কথা বললেন, বা খাবার খেলেন আর কথা বললেন, তাহলে কি হবে? আপনি যখন বসবেন, অন্য কোনো কাজ করবেন না, শুধু ওর কথাই শুনবেন, ওর সাথেই কথা বলবেন। আপনি যদি মোবাইল টিপেন আর কথা বলেন, তাহলে তো আপনারও মনোযোগ থাকলো না, আর ওই ছেলেটা বা মেয়েটা মনে করলো উনি তো মোবাইল টিপছে, উনি কি আমাকে গুরুত্ব দিচ্ছে?
উনি কি আমার কোনো কথা শুনছে? কি বলবে না? হবে না? তাহলে সেটা কমিউনিকেশন বা যোগাযোগটা ভালো হবে না। তাই সামনাসামনি বসবে, আপনি ওকে বলবেন, বলো তুমি কেমন আছো, ওকে কথা বলা কি হচ্ছে। ও যাই বলুক, ভুলভাল উল্টাপাল্টা যা বলে বলুক, আপনি শুধু শুনবেন। ওর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। হ্যাঁ, আমাদের ইয়েতে রেকর্ড বিল্ডিং মানে সম্পর্ক গড়ে তুলতে হবে। একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন। যদি ভালো সম্পর্ক না করতে তো আপনার বলবে না। ওর সমস্যার কথা হোক, ওর দুর্বলতা থাক, যাই থাক, আপনার কিন্তু বলবেন না। কিন্তু ওর সাথে আপনার একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। হ্যাঁ, তারপরে ওকে কথা বলার সুযোগ দিলেন, হ্যাঁ, ও যাই বলে, এবং ও মাঝে মাঝে যা বলে ওইটা মাঝে মাঝে রিপিট করবেন। ওর কথাটাই আপনি রিপিট করলেন। কেন রিপিট করবেন? যাতে ও বুঝে যে আমার কথা উনি শুনছে, আমাকে উনি গুরুত্ব দিচ্ছে। এই জন্য ওর কথাটা আপনি মাঝে মাঝে রিপিট করবেন। ঠিক আছে? তারপরে যদি কোনো চাহিদা থাকে, কিছু বলে যে আমাকে, বলেন অনেকে আইফোন দিতে হবে, আমাকে মোটরসাইকেল দিতে হবে, বলেন না, আপনি স্ট্রিক্টলি না করবেন, ভয় পাবেন না, বা হ্যাঁ আচ্ছা দেখি, আচ্ছা তা কি করি দেখি, মানে আপনি তো দমা দমা করে না, ওগুলো করবেন না। একবার স্ট্রিক্টলি না করবেন যে না, তুমি অসুস্থ মানুষ, তোমার মানসিক সমস্যা, তোমাকে এসব দেওয়া যাবে না, এগুলি তো তোমার কোনো দরকারও নাই, মোটরসাইকেলে তো তোমার দরকার নেই, এখন তো তোমার দরকার নেই, আর এটা দেওয়ার সামর্থ্য আমার নেই, মানে স্ট্রিক্টলি না করবে। দেখি তাহলে পরে অনেক কিছু বলে না, যদি বলে যেটা চাইছি তাই না, কিন্তু স্ট্রিক্টলি না করবেন। এবং সেটা যেন আপনার একার না হয়, সেটা যেন আপনার ঘরে যারা যারা থাকে সবাই যেন এক কথা হয়, বাবা মা ভাই বোন ঘরে যারা থাকে সবাই কথাই যেন এক হয়। ঠিক আছে? এটা বললাম যোগাযোগ, কিভাবে আপনি ওর সাথে মিশবেন, কথা বলবেন, কথা বলতে হবে, মিশতে হবে। ঠিক আছে? ভালো থাকুক খারাপ থাকুক কথা বলতে হবে, এই ফলো করতে হবে। তারপরে ধরেন যে ভালো আছে, তারপরে সে যদি ভালো থাকলো আপনার কথা শুনে, তার তো সমস্যা নেই। যদি সে লেখাপড়ায় থাকে, স্টুডেন্ট থাকে, তাকে লেখাপড়ায় দিয়ে দেবে, লেখাপড়া করতে দিয়ে দেবে, কিন্তু টেক কেয়ার করতে হবে, কিন্তু সবসময় কিন্তু নজর রাখতে হবে। যে চাকরি করে তাকে চাকরিতে দিলেন, যদি কেউ ড্রাইভিং করে তাকে দিয়ে দিলেন, আর যদি কেউ কিছু নাই করে, যে কোনো কাজে সে করে না, বেকার রাখা যাবে না, তাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন। আপনার পরিবারের সবাই বসে কি করা যায় বা ও কি পারবে, একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে, একটা কাজের মধ্যে রাখতে হবে, কারণ অবশ্যই সে ভালো থাকবে না। তাহলে যে ভালো আছে তার বেলায় এই যে যা যা বললাম, ঠিক আছে? এখন প্রশ্ন আসে না যে যে ভালো আছে তার বেলায় গেলে, যাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, যেখান থেকে গিয়ে আবার শুরু হবে, তাকে কি করবো? প্রশ্ন আসতেছে না? থাকবেই তো, কারণ সবাই যে গেলেই ভালো থাকবে কথা শুনবে তা কিন্তু না, সবাই শারীরিক মানসিক অবস্থা একরকম না। এখন যে কথা শুনবে না, যাকে কন্ট্রোল করতে পারবেন না, তার জন্য কি করবেন? তাকে আবার ভর্তি চিন্তা করবেন, কিন্তু হাউতাস করবেন না যে ভর্তি দিলাম, হ্যাঁ কি হইলো, আমার রোগী কি হইলো, ভালো হইলো না, এদিকে হাউতাস করার মতন কিছু আছে? কারণ এটা আমাদের সার্জারি রোগী না যে সার্জারি করলাম, অনুষ্ঠান করলাম, 7 দিনের মধ্যে শুরু হয়ে গেল, ভালো হয়ে গেল, তা তো না। কিন্তু যাকে কন্ট্রোল করতে পারবেন না, যে গেলে ধরে না, বা সে ঘরে থাকছে না, কথা শুনছে না, অ্যাগ্রেসিভ আচরণ না, তাকে আবার ভর্তি চিন্তা করবেন। হয়তো অনেকে আনতে পারে না, না অ্যাগ্রেসিভ হয়ে যায়, আনা সমস্যা হয়ে যায়, গার্জিয়ানদের জন্য একটা হুমকি হয়ে যায়। এই জন্য 5 সদস্যের একটা দল তৈরি করবেন, আপনার পরিচিত লোকজনের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে। আপনি চয়েস করবেন যে কাকে বললে, আমার সমস্যার কথা বললে সে আমাকে সাহায্য করার জন্য আসবে, এটা আপনি তৈরি করবেন। তাদেরকে বলবেন আপনার সমস্যার কথা, যে আমার এই সমস্যা, আমার ছেলেটা বা মেয়েটাকে হাসপাতালে যেতে হবে, আমি যখন বলি একটু আমাকে একটু গাড়িতে আসি সাহায্য করবে, আপনার সমস্যাগুলি তাকে বলবেন। এমন মানুষকে বলবেন যে আপনার কষ্ট বুঝবে, আপনাকে সাহায্য করবে। তার নাম, তার টেলিফোন নাম্বার আপনি একটা ছোট একটা ডায়েরিতে লিখে রাখলেন, ছোট একটা ডায়েরি লিখে রাখলেন, বা ছোট একটা মোবাইল নিলেন, এখন তো মোবাইল পাওয়া যায় সস্তা, সস্তা ছোট মোবাইল এখন সেভ করে রাখলেন। আর ভর্তির জন্য যা যা লাগে তো জানেন তো আপনারা, না যা যা লাগে, ছবি, ভোটার আইডি, যা যা লাগে একবারে ধরে 5 সেট রেডি করে রাখলেন। যে কয়বার যে আমার রোগীর ভর্তি দিতে হবে আমি জানি না, এটা ব্যবস্থা নিতে হবে, একবার আপনার 5 সেট রেডি করলেন, যা যা লাগে আর কি। আর কিছু টাকাও জমাইলেন, কারণ এখানে আসতে হলে 3 জন মানুষ নিয়ে আসতে গেলে তো টাকা লাগে, এখানে অনেক কিছু টাকা জমা দিতে হয়, এখানে কিছু টাকাও জমাবেন।
আগে যাদের সাথে আপনি কথা বলবেন, এমন মানুষ ঠিক করবেন যারা আপনার কষ্ট বুঝে এবং আপনাকে নিয়ে বাইরে হাসাহাসি করবে না বা আপনাকে নিয়ে সমালোচনা করবে না। ঠিক আছে? এমন মানুষ আপনারা এই তৈরি করবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা আপনার বন্ধু বান্ধবের মাঝখান থেকে। তখন আপনি যখন সমস্ত কিছু রেডি করে ফেলবেন, আপনি যদি নিয়ে আসবেন, আপনি ঠিক করবেন, সেদিন আপনি তাদেরকে ফোন দিলেন বা আগে থেকে বলে রাখলেন যে ভাই একটু আসতে হবে, আমার ছেলে বা মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আমাকে একটু সাহায্য করতে হবে, আমি একা পারছি না। তো 5 জনের মধ্যে আপনি অন্তত 3 জন তো পাবেন, সবাই ব্যস্ত থাকে, 5 জনের দরকারও হয় না, 2 জন বা 3 জন পেলেই তো হলো। আপনি তাদের সহ আবার এখানে নিয়ে আসবেন, মানে আবার ভর্তি চিন্তা করতে হবে, তাদের সহ এসে আবার এখানে ভর্তি দিতে হবে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমার রোগী কয়বার ভর্তি দিতে হবে সেটা আমি জানি না, কিন্তু এটা নিয়ে হাহুতাশ করা যাবে না, এটা নিয়ে নিজেকে অসুস্থ করা যাবে না। আপনার এটাও চিন্তা করতে হবে যে আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার অসুস্থ ছেলে বা মেয়েকে আমি কি করে সাহায্য করবো, তাই না? এই জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। যদি আপনার কোনো রোগ ব্যাধি থাকে চিকিৎসা করবেন, বা একে নিয়ে হাহুতাশ করে যে হায় হায় আমার রোগে কি হইলো, ভর্তি দিলাম ভালো হইলো না, ভর্তি তো ভালো তো হওয়ার কথা না, বুঝতে পারতেছে, তাই না? কিন্তু হাহুতাশ করা যাবে না, এটা অবস্থার উপর ব্যবস্থা। যতবার কারো 5 বারও লাগতে পারে, কারো 10 বারও লাগতে পারে, যে 30 বছর ধরে নেশা করে তার তো কয়েকবার লাগতে পারে না, 10 বার লাগাটা স্বাভাবিক না? লাগতে পারে, কিন্তু যতবার লাগে ততবার নিয়ে আসবে। কিন্তু হাহুতাশ করি না, আপনাকে মাথায় রাখতে হবে ও অসুস্থ এবং ওর অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে আমি নিজে অসুস্থ হব না, আমার পরিবেশ নষ্ট করবো না, আমার অন্যান্য ছেলে মেয়েগুলিকেও আমি নষ্ট করবো না। ও অসুস্থ, ওরে চিকিৎসা করবো, ওর অবস্থার উপরে ব্যবস্থা নিব। বুঝা গেল? এখন তো যা বললাম বুঝতে পারছেন? তারপরে হলো যে ভালো আছে, জানেন ওই যে আগে যে বললাম যে ভালো আছে, সে ধরেন মানসিক সমস্যা, অনেক দিনের অভ্যাস, যদি সে একবার খেয়ে ফেলে কোনো কারণে, ধরেন কোনো কারণে একবার খেয়ে ফেলে এবং আপনাদেরকে সে সত্যি কথাটা বললো যে বাবা বা মা আমি একবার খেয়ে ফেলছি, বেশ ভালোভাবেই বললো, তখন আপনারা কি করবেন? কি করবেন তখন? আপনারা বলেন। যদি আপনাদেরকে সত্যি কথা বলে যে বাবা বা মা আমি ভুল হয়ে গেছে, আমি একবার খেয়ে ফেলছি, আপনারা তো ওকে একটা ধন্যবাদ দেন। ধন্যবাদটা কেন দিবেন? ও যে নেশা করছে এজন্য না, ও যে আপনাকে সাহস করে সত্য কথাটা বলছে এই জন্য ওকে একটা ধন্যবাদ দেন। তারপর কি করবেন? যত তাড়াতাড়ি সম্ভব, আর খেয়েও না করলে তো হবে না, অনেক উপদেশ দিচ্ছেন জীবনে, অনেক চোখের পানি ফেলছেন না? অনেক উপদেশ দিচ্ছেন, চোখের পানি ফেলছেন, অনেক ফকির ফাকরার কাছে নিয়েছেন, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব, যদি বলে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসবেন, হাসপাতালে নিয়ে আসবেন। গার্জিয়ানরা কিন্তু গুরুত্ব দেয় না খেয়ে ফেললে, আর না দিলেও যায় নিবনে পড়ে, কিন্তু কে পরে কি আজকে সে একবার খেয়ে ফেলছে, যদি আপনি গুরুত্ব না দেন, যদি নিয়ে না আসেন, কালকে 2 বার খাবে, পরশুদিন 3 বার খাবে, আবার সে আগের অবস্থায় চলে যাবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসবেন। এখানে যদি নিয়ে আসেন তাহলে ও যে চিকিৎসার মধ্যে আছে, তাহলে ওই চিকিৎসাটাই চালিয়ে যাওয়া হবে, তাহলে ওকে ওই সময় ভর্তি দেওয়া লাগবে না। হয়তো ও যে ওষুধ পাচ্ছে ওটা হয়তো প্লাস হবে মাইনাস বা অন্য একটা কিছু অ্যাড করবো, কিন্তু ওই সময় ওকে আর ভর্তি লাগবে না, ভর্তি দিতে হবে না, কিন্তু নিয়ে আসতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই, আপনারা কেউ কিছু বলবেন? তাহলে আসেন, আসেন, কেউ আমাদের স্টাফ আছেন এখানে, আছেন মনে হয়, আসেন তাহলে আপনারা যদি কেউ কিছু বলতে চান আসেন এখানে, এখানে আসেন, সামনে আসেন, আপনারা চেয়ার আছে এখানে, এই চেয়ারে বসেন। হ্যাঁ বুঝি না। না না, গার্জিয়ানদের কথা শোনার কিছু না, ওদের কিছু দিতে হবে। আপনারা আমাদের স্টাফ যারা, আপনারা যদি কিছু বলতে চান তাই এখানে আসলে বসে এখানে বসেন, পিছনে গেছে। আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন, আমি আপনাদের সুযোগ দিচ্ছি। না বললেও সামনে না হলে আসেন। আমি রানি করি। হ্যাঁ, তারপরে এখন আসি, যারা এই যে রোগী ডিল করছেন না, ডিল করতে করতে কিন্তু আপনারও অসুস্থ না,
মানে কো-এডিক্টেড, এটা হলো সহ-আসক্তি। একটা মানুষ যখন পানিতে পড়ে তাকে যে তুলতে যায় তাকেও কি নিচের দিকে টানে না? হ্যাঁ, তাকেও নিচের দিকে টানে। ঠিক এই যে এদেরকে যারা ডিল করে, আপনারা যারা করছেন, আপনারা কিন্তু এদেরকে ডিল করতে করতে আপনারও কো-এডিক্টেড মানে হচ্ছে সহ-আসক্তি। ঠিক আছে, আপনারও অসুস্থ, কিন্তু আপনাদেরও চিকিৎসা দরকার, সুস্থ থাকা দরকার। তাহলে আগেই বলছি, যদি আপনি অসুস্থ হন না তাহলে তো আপনি ওর জন্য কিছু করতে পারলেন না। এই যে কষ্ট করে যেখানে আসছেন, কেন আসছেন? যে আমার ছেলেটা বা মেয়েটা সুস্থ হোক, সে সুস্থ হোক, আমি যখন থাকবো না তখন যে যেন একটা কিছু করে সে খেতে পারে, সে যেন চলতে পারে, কি এটাই উদ্দেশ্য না? এই জন্য যে কষ্ট করে আসছেন না, এটাই তো উদ্দেশ্য। আর আমাদের এই যে মিটিংটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশ ছাড়া সব জায়গাতে আছে। আমাদের এখানে এই সেন্টারে কিন্তু আমরা এই যে শুরু হয়েছে পরে মনে হয়, এটা কিন্তু সব জায়গাতে আছে। এই যে এর মাদকাসক্ত রোগী যারা, এরা যেটা মানসিক রোগে আক্রান্ত, এটা কিন্তু আমাদের এই যে জনগণ জানে না যে নেশা করতে করতে সে মানসিক রোগে আক্রান্ত হয়। আমাদের যারা গার্জিয়ান আছেন তারা কি বলে যে না খেলেই তো হয়, না নিলেই তো হয়। তা আমি যে যতটুকু বললাম এর মধ্যে কি আপনারা এখন বলবেন যে না নিলেই তো হয়, না খেলেই তো হয়? এটা কি এখন আপনারা বলবেন? কারণ ওরা হলো মানসিক রোগে আক্রান্ত, এটা তো আপনারা বলছেন। এবং এই কথাটা কি সব জনগণের জানা উচিত না? আজকে আপনার ঘরে আছে, কিন্তু আগামী 3-4 জনের ঘরে যে হবে না, এই শিওর কি কেউ দিতে পারবে? কারণ ছেলে মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মক্ষেত্র সব জায়গা থেকেই এটা পাচ্ছে। নিশ্চয়ই কৌতূহল বসাতে শুরু করছে, বন্ধু বান্ধবের পাল্লা দিতে শুরু করছে, না? এই শিওর কিন্তু কেউ দিতে পারবে না। তাহলে কি সবাই জানা উচিত না যে মাদক যারা নিচ্ছে তারা মানসিক রোগে আক্রান্ত, তারা মস্তিষ্কের রোগে আক্রান্ত। এই যে তার পুলিশ অফিসারের একটা মেয়ে ছিল না, শুনছিলেন? মনে আছে আপনাদের? হ্যাঁ, ঐশী নামে একটা মেয়ে ছিল, পুলিশ অফিসারের একমাত্র মেয়ে, 12-13 বছর বয়স ছিল না। সে নেশা করতো, কিন্তু তার বাবা মা তো ওভাবে টেক কেয়ার করছে কি করে নাই। তখন মেয়ে যখন উচ্ছৃঙ্খল, যখন আর কন্ট্রোল করতে পারছে না, সে ঘরে বন্ধু বান্ধব নিয়ে নেশা করছে, সে বাইরে চলে যাচ্ছে, সে আর ঘরে ফিরছে না, হয়তো রাতের পর রাত আসছে না। তখন কি করলো, যখন তারা কন্ট্রোল করতে পারছে না তখন তাকে কি করছে, একটা রুমের মধ্যে আটকে রেখেছিল। তাহলে আটকে রাখলে প্রথমেই বলছি না, যেটা যদি টাইমলি সে নিতে না পারে তখন তার কি হয়, উইথড্রল সিম্পটম শুরু হয়ে যায়, মানে প্রত্যাহারজনিত সমস্যা শুরু হয়ে যায়। ওরা বলে বেড়া বেড়া শুরু হয়ে যায়, মানে তার শারীরিক অনেক সমস্যা দেখা যায়। তখন হয়তো মেয়েটা কি করছে, হয়তো কান্নাকাটি করছে মার কাছে, আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না। মায়ের সেটাই বুঝে নিছে। মায় তো আর জানে না যে ওর মানসিক সমস্যা, ওর শারীরিক সমস্যা শুরু হয়ে গেছে। মাকে এগুলো জানতো? মা মনে করছে যে হয়তো কান্নাকাটি করতেছে আর খাবে না, তাহলে ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিছে। ছেড়ে দিলে পরে কি করলো, সে বাইরে চলে গেল। তার যে জ্ঞান ছিল, তাদের নিয়ে সে নেশা করতে একটা জ্ঞান ছিল না, তাদের কাছে গেল। তাদের কাছে গিয়ে সে কি করলো, এই যে পরিকল্পনা করলো। কিন্তু ওই মেয়ের মাথার মধ্যে কি এইটুকু জ্ঞান ছিল যে আমি যদি আমার বাবা মাকে মেরে ফেলি, আমার নেশা তো দূরের কথা, আমি খাবো কি, থাকবো কোথায়? এই জ্ঞানটা কি ছিল? ছিল কি জ্ঞানটা? তাহলে এই জ্ঞানটা দেন, তাহলে নেশা কোথায় নিয়ে যায়? তাহলে এদেরকে কি বেঁধে রাখলে, আটকে রাখলে কোনো লাভ আছে? নিজের অসুস্থতা ছাড়া কি আর নিজের পরিবেশ নষ্ট ছাড়া কি আর কিছু করণীয় আছে? তাহলে এটা সবারই জানতে হবে যে এরা মানসিক রোগে আক্রান্ত এবং এদের হলো চিকিৎসা। তাহলে এই যে যারা আপনারা যে এই রোগীর ডিল করতেছে না, ডিল করতে করতে আপনারাও কিন্তু সহ আসক্তি মানে কো-এডিক্টেড, আপনাদেরও কিন্তু সুস্থ থাকতে হবে। আপনারা নিজেরাই জানেন যে আমরা কোন অবস্থাতে আছি। ঠিক আছে, চিকিৎসা করতে হবে। এই যে বললাম যে পানিতে পড়লে তুলতে গেলে তারাও কিন্তু নিচের দিকে টানে হবে। তাহলে এখন আপনাদের কিভাবে সুস্থ থাকবে? রাগ তো আসবে না, রাগ তো হয়তো অনেক করছেন, রাগারাগি, হ্যাঁ, কিন্তু রাগারাগি করা যাবে না। করা যাবে? মারধর করা যাবে? আটকে রাখা যাবে? করা যাবে না। কিন্তু আপনাদেরকে যাই করুক, রাগ কন্ট্রোল করতে হবে। আপনাদের জন্য বলছি, কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। আর ওই যে রুগীদের বাড়িতে নিলে কিন্তু ওদের শারীরিক সমস্যা হতে পারে, হ্যাঁ, মানসিক সমস্যা তো সেটা তো থাকবেই, আছে।
কিন্তু ওরা যদি কখনো বলে যে আমার খারাপ লাগতেছে, তখন আপনারা ওকে সাহায্য করবেন এবং ওর মানসিক সমস্যা আসবে, নেশার টান আসবে, বন্ধু বান্ধবের কথা মনে পড়বে না, যে জায়গাতে বসে নেশা করতো সেই জায়গার কথা মনে পড়বে, যে জিনিসপত্র দিয়ে নেশা করতো সেই সরঞ্জামাদির কথা মনে পড়বে কিন্তু ছটফট করবে, কষ্ট আসবে, কিন্তু আপনাদের করে সাপোর্ট দিতে হবে। আমরা এই জন্য ওদেরকে কিছু কৌশল শিখিয়ে দিই যে বাড়িতে গেলে তোমার কষ্ট আসবে, মানসিক চাপ আসবে, নেশার টান আসবে, তখন তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবা। সেই কন্ট্রোল করার জন্য আমরা কিছু কৌশল বা পদ্ধতি শিখিয়ে দিই। সেটা হলো ভর্তির মাধ্যমে বলি, কারণ ওদের তো মস্তিষ্কের সমস্যা, ওদের তো স্মরণ শক্তি কমে গেছে, ধৈর্য কমে গেছে, মনোযোগ সহকারে শুনতে পারে না। এগুলি আমরা ভালো করে শিখিয়ে দেই যাতে বাড়িতে গেলে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। যদি কখনো কষ্ট হয়, মানসিক চাপ আসে, তখন আমরা বলি যে যে ভর্তি যে শিখিয়ে দিলাম এগুলি তোমরা করবা। আপনাদেরকে ওগুলো আমি এখন বলছি, যে আপনারা যদি এটা জানেন তাহলে আপনারা আমাকে হেল্প করতে পারবেন। যে ভর্তির মধ্যে প্রথম ডি হয়েছে ডিলে করা, মানে দেরি করা, যে আমার এখন কষ্ট হচ্ছে বা নেশাটা আসছে, ঠিক আছে তাহলে আমি এখন এটা করবো না, ঠিক আছে আমি পরে খাবো বা আজ খাবো না কাল খাবো, এই করে করে সে সময়টা পার করবে। তাহলে পরে খাবো মানে কি, পরে তো আমার তার এই সমস্যাটা থাকছে না। আর আগামীকাল খাবো মানে কি, আগামীকাল হয়তো সমস্যাটা তার আসবে না, কারণ এটা হলো ব্রেনের ফাংশন। যখন ব্রেনকে নেশা দেবে না, তখন তো ব্রেন বুঝে যাচ্ছে যে আমাকে তো নেশা দিচ্ছে না। তাহলে ও সময়টা পার করলো। তাহলে এটা হলো নিজের মনকে প্রবোধ দেওয়া, ঠিক আছে। তাহলে প্রথম দিকে হলো ডিলে করা, যে এখন খাবো না পরে খাবো, আজ খাবো না কাল খাবো, এই করে করে সে সময়টা পার করে নেবে। মানে পরে খাবো মানে হয়তো পরে তার এই সমস্যাটা থাকবে না, আর কাল খাবো মানে কাল হয়তো তার সমস্যা আসবে না, তাহলে তারা খাওয়া হলো না। এটা হলো নিজের মনকে প্রবুদ্ধ। তারপরে 2 নম্বরটি হয়েছে ডাইভার্ট বা ডিস্ট্রাক্ট, মানে মনটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া। সেটা কিভাবে সম্ভব? ঘুরানো যায় না। ওদেরকে বলি কি মনটা কার, বলে আমার, তা আমার মনে ঘুরাতে পারি না, কারণ এখানে চিকিৎসার পরে তো কিছুটা হলো স্বাভাবিক, যেটা চিকিৎসার আগে সম্ভব না, কিন্তু চিকিৎসার পরে সম্ভব। তাহলে এটা কিভাবে ঘুরাবে? ওদেরকে বলি যে এক গ্লাস পানি নিয়ে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে খেতে পারো। যদি বসে থাকে তাহলে দাঁড়াই যেতে পারে, বা যে জায়গাতে থাকে সে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গাতে যেতে পারে, পারে না? হয় না বলে। তারপরে বলি যে 100 থেকে 1 পর্যন্ত উল্টা ভাবে গুনতে হবে, মানে 1 2 3 4 5 6 না, এটা তো আমরা সবাই একবার মুখস্থ বলতে পারি, কিন্তু যখনই উল্টা ভাবে গুনতে যাবে তখন কি ওভাবে মুখস্থ বলা যাবে? তখন আমার একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হবে, না আমাকে একটু চিন্তা করতে হবে। এটা একটা ব্রেন স্টর্মিং হচ্ছে না, যে আমি 99 এর পরে আমার কি বলতে হবে, 98 এর পরে কি বলতে হবে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে, তখন কি মনটা দিকে চলে যাচ্ছে না, এটা ব্রেন স্টর্মিং হচ্ছে না। এগুলো বলি যে এভাবে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। এইগুলি সব বলি, আপনাদেরকে বলছি, আপনারা ওকে সাহায্য করতে পারবেন, পারতেছেন না? পাবেন না? তারপর 3 নাম্বারটি হলো ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, মানে ঠান্ডা পানি খেতে হবে। ঠান্ডা পানি খেলে কি হয়? ঠান্ডা পানি খেলে গলা একটু খোসা খোসা লাগে না, একটু ব্যথা ব্যথা করে, একটু দাস দাস হয় না, তখন মনটা ওদিকে যাবে না, গলা ব্যথার দিকে যাবে না, তখন মনটা ওই গলা ব্যথার দিকে যাবে। আরেকটা বলি যে ওই রাবার ব্যান্ড, এখানে ছুটি হওয়ার পরে আমরা সবাইকে বলি যে রাবার ব্যান্ড কালেকশন করতে, ওটা হাতে নিয়ে একটু টানবে আর ছেড়ে দিবে, হ্যাঁ টান দিবে আর ছেড়ে দিবে, তাহলে একটু ব্যথা লাগবে, একটু মনোযোগ দিয়ে যাবে। আরটা হলো এই যে সমস্যাটা ওদের হয়, যে অস্থিরতা বা মানসিক চাপ বা নেশার টান আসে, এটা কিন্তু বেশি সময় থাকে না, এটা থাকে 10 থেকে 15 মিনিট। এই সময়টা যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু পরে আর তার নেশার টান থাকে না। তো এই যে আমরা যে কৌশলগুলো শিখিয়ে দিই, এগুলো যদি সে করে তাহলে তো 15-20 মিনিট তো ওভারকাম করা যায়। আপনাদের যদি জানা থাকে আপনারাও হেল্প করলেন, করবেন না? জানতে পারছেন যে, তাহলে তারপরে বলি যে এখান থেকে বের হওয়ার পরে রাবার ব্যান্ড কালেকশন করবেন এবং হাতে নিয়ে টানবেন, ছেড়ে দিবেন, তাহলে একটু ব্যথা লাগবে, তাহলে মনটা ওদিকে যাবে। তারপর আরেকটা বলি, 4 নাম্বারটি হলো ডিপ ব্রিথ, ইংরেজি শব্দ না, বাংলা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এটা আমি প্রতিদিনই ওদের প্র্যাকটিস করাই, বুঝছেন? যে এটা লম্বা করে শ্বাস নেবেন, লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখবে, চোখ বন্ধ করে নিলে ভালো, চোখ বন্ধ করলে মানুষ অ্যাটেনশন থাকে যে কাজটা করবে না। লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখবে এবং মনে মনে গুনবে 1 2 3 4 5 6 যতক্ষণ পারে, তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বে। একই পদ্ধতিতে আবার লম্বা করে শ্বাস নিয়ে সে কিছুক্ষণ ধরে থাকবে, মনে মনে গুনবে আর মুখ বন্ধ করে আবার নাক দিয়ে ছাড়বে।
মুখ দিয়ে 10 বার নাক দিয়ে 10 বার। এটা করতে বলি। এটা করলে কি হবে? এটা করলে রাগ, জেদ, মানসিক চাপ, কষ্ট যা থাকে এগুলো কিন্তু কমে যায়। এটা যদি রেগুলার একজন মানুষ করে তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে কমে যায় এবং এটা একটা ব্যায়াম হয়। ব্যায়াম কি মানব দেহের জন্য যে কোনো ব্যায়াম কি ভালো না? হ্যাঁ, এটা একটা ব্যায়াম হয়। ব্যায়ামটা হলো আপনার ব্রেইন থেকে ইন্টারনাল আমাদের যত অর্গান আছে, অর্গান বাংলা কি অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, সব কিছুর একটা ব্যায়াম হয় কিন্তু, বুঝছেন? তাহলে ওরা তো দুর্বল না, ব্রেইন দুর্বল, ইন্টারনাল যত অর্গান আছে তাও কি ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করতো না তাও ঠিক নেই, লাঞ্চ গাঁজা এগুলো আজে বাজে জিনিস খেলে লাঞ্চ ঠিক আছে, তাহলে এই ব্যায়ামটা করলে কিন্তু অনেকটা হালকা থাকা যাবে এবং রিকভার হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরটা কি হয়, এই যে মানসিক চাপ তো কমলো, রাগ জেদ, তারপর কি অক্সিজেন সার্কুলেশন ভালো হবে না? আমরা কি নেই? অক্সিজেন নেই না শ্বাসকষ্টের মাধ্যমে, তাহলে কি অক্সিজেন সার্কুলেশন ভালো হলো না? ব্রেনের জন্য, হার্ট, লাংস, হ্যাঁ, সবকিছুর জন্য অক্সিজেন সার্কুলেশন ভালো হলো, তাহলে কতগুলো উপকার করে। এই যে রোগীদের বেলা আমরা শিখিয়ে দিই না, এটা আমি আপনাদের বেলাও বলছি, এই যে ডিপলি আমি বলছি না রাগ কি করবে, বলছি কি করবেন রাগ উঠলে, বলছি কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। রাগ করে অনেক জীবন অনেক রাগ করছেন, অনেক চিল্লাপাল্লা করছেন রোগীর সাথে না, অনেক রাগারাগি করছেন, কিন্তু ওগুলি করে কোনো লাভ হয়েছে? অনেক চোখের পানি ফেলছেন, হ্যাঁ, যখন চোখের পানি ফেলছেন, উপদেশ দিচ্ছেন, শুনছেন, যখন আর নেশা টান হচ্ছে তখন আর আপনারা চিনি না, আপনার চোখের পানি, আপনার উপদেশের কোনো মূল্য ছিল? অনেক কিছু করছেন, তাহলে ওগুলো এখন কি বাদ দিতে হবে না? বাদ দিয়ে আমাদের হাসপাতালে আমরা যেভাবে বলি এভাবে আগাইতে হবে। আপনাদেরকে সাহায্য করার জন্যই কিন্তু আমাদের এই এই পদক্ষেপ। কিভাবে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারি? আচ্ছা, উনি একটু কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, ওনাদের একটু বলতাম, হ্যাঁ, ওনাদের সামনে একটু বলতাম। আচ্ছা, তারপরে শেষে আমরা জিদ করা যাবে না, ওদের সাথে করা যাবে না, করে নিজেরই ক্ষতি হবে না, নিজের পরিবারের ক্ষতি হবে। তাহলে কিভাবে রাগ কমাবেন এখন বলেন তো? আপনাদের বেলায় বলছি, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন বলেন? স্থান পরিবর্তন করতে পারেন, হ্যাঁ, এক গ্লাস পানি নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাবেন। পছন্দ মতো কোনো খাবার থাকলে সেটাও খেতে পারেন, পারেন না? যদি কেউ নামাজ রোজা করতে পারে, নামাজ কি বলে, নামাজ উযু করে না, ওটা করতে পারে, করতে পারেন না? কেউ গোসল করতে পারে, করা যায় না? তারপরে ওটাও করতে পারেন, যে বলছি যে 100 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে বলতে পারে। এখন যা বলছি আপনাদের জন্য, কিন্তু রোগীদের, এতক্ষণ রোগীদের কথা বলছি। 100 থেকে 1 পর্যন্ত গুনতে পারেন, গুনতে পারেন না? তাহলে এটা ব্রেন স্ট্রমিং হচ্ছে না, রাগ কমছে না, একটা এক্সারসাইজ হচ্ছে না? হ্যাঁ, তারপর আর কি করতে পারেন? হ্যাঁ, করতে পারেন। তারপরে এই যে ব্রিদিং এক্সারসাইজ যেটা বললাম রোগীদের জন্য, এটা করবেন, ঠিক আছে? এই ব্রিদিং এক্সারসাইজটা এটা সবার জন্য, এটা আমিও করি, সবাই করি, বুঝছেন? এটা করবেন, এটা কিন্তু বিদেশে করাই, যে আমি একটা ট্রেনিং গেছিলাম, আমাদের বিদেশে করতেছি, দেখাচ্ছে কি, বুঝছেন? এটা করবেন, আপনার রোগীরাও করবে, আপনিও করবেন। এটা করলে আপনি যে মানসিক সমস্যা এগুলো দেখবেন আপনারও কেটে যাবে, ঠিক আছে? এটা করবেন, একটু করেন। তখন আমি একটু সবাইকে করাচ্ছি, সবাই চোখ বন্ধ করেন, লম্বা করে শ্বাস নেন, কিছুক্ষণ ধরে রাখবেন, মনে মনে গুনবেন 1 2 3 4, যতক্ষণ ধরে রাখতে পারেন, তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বেন। এটা করবেন 10 বার, হ্যাঁ, এই মুখ দিয়ে ছাড়বেন 10 বার, একই পদ্ধতিতে মুখ বন্ধ করে নাক দিয়ে ছাড়বেন 10 বার। যখনই কষ্ট আসুক, মানসিক চাপ আসুক, হ্যাঁ, রাগ আসুক, যেটাই আসুক, মানব জীবনে আসবেই। আমরা চলতে গেলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা এটা থাকবে, এটা নিয়ে আমাকে বাঁচতে হবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। তাহলে এই যে যা যা বললাম আপনাদেরকে, রাগ জেদ কষ্ট না, এগুলি নিয়ন্ত্রণ করার জন্য এই যে দরকার 5টা বললাম না, এগুলো করবেন, নিজেকে সুস্থ রাখবেন। কারণ চিন্তা করবেন, আমি যদি সুস্থ না থাকি তাহলে তো আমার এই ছেলে বা মেয়েকে আমি সাহায্য করতে পারলাম না, আমাকে সুস্থ থাকতে হবে, তারপরে ওর অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন যা বললাম বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে আপনারা প্রত্যেক বুধবার আসবেন, হ্যাঁ, আর রোগীর চেক আপ করতে হবে। এখন আমাদের সাথে উনি আছে, উনি কিছু বলবেন, আপনারা শুনবেন।
যদিও অনেক অভিজ্ঞতা, তারা যে বলছেন তারা অনেকদিন ধরে আছেন, তারা অনেক কিছু জানেন, আমরা এখনো শিখছি। তো আমি ডিপ ব্রিথিং এর কথাটা হালকা একটু বলতে চাচ্ছিলাম। ডিপ ব্রিথিং এর যে ব্যাপারটা, আমাদের বডি যে ব্যাপারটা, যে সিস্টেমটা, আপনার এখন ডায়াবেটিস কত আছে, প্রেশার কত আছে, ব্রেন কিন্তু সব জানে। আমরা কিন্তু নাম নেবে জানতে পারি না, কিন্তু ব্রেন কিন্তু ঠিকই জানে। এবং আপনার যে শ্বাস প্রশ্বাস কত হচ্ছে এটাও তারা জানে। আপনার হাসি, যখন আপনি খুশি থাকেন, যখন আপনি একটা হাসি খুশি থাকেন, তখন আপনার এক ধরনের শ্বাস প্রশ্বাস থাকে। আপনি যখন কান্না করবেন তখন এক ধরনের শ্বাস প্রশ্বাস থাকে। আপনি যখন ভয় পাবেন, ভয় পেলে কি আপনার দ্রুত শ্বাস প্রশ্বাস হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এই শ্বাস প্রশ্বাসের উপরে আপনার ব্রেনে মেসেজ চলে যায়। আমাদের মনে হয় ডাক্তার একজন আছেন, ভালো বুঝবেন এই আর কি। তো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের অনেক বড় একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে কি একটা রিদম আছে, ব্রেন ওই রিদমটা ধরতে পারে যে আচ্ছা এখন শ্বাস প্রশ্বাস এটা চলতেছে, তার মানে সে এখন খুশিতে আছে। শ্বাস প্রশ্বাস এটা চলতেছে মানে ভয় আছে। আপনি যখন রাগেন, বিশেষ করে আপনাদের রাগ কন্ট্রোলের জন্য, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য আমি এটা করতেছি, কথাটা বলছি। যখন আপনারা রাগবেন তখন আপনারা চিন্তা করবেন যে আমি এখন রাগ হয়ে যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি এটা একটু ডিলে করে দেবো। একটু দেখা গেল যে আপনি শ্বাস একটু ধরে রাখেন, ধরে রেখে আস্তে আস্তে, যেটা বললাম যে একটু ধরে রাখেন, ধরে রেখে জাস্ট দেখা গেল যে আপনি রাগলে আপনি 70 বার বা 75 বার আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি সেখানে 80 বার শ্বাস প্রশ্বাস নেন, তখন দেখবেন রিদমটা চেঞ্জ হয়ে যায়। আমি পার্সোনাল লাইফে আমি একজনের সাথে এরকম চেঞ্জ করেছি কিভাবে, সে প্রচন্ড রাগ করতেছিল, তো রাগ হয়ে সে অনেক কথা বলতে চাচ্ছে, আমি বললাম আপনি 2 মিনিট একটু ওয়েট করেন, পানিটা খান, ঠান্ডা পানির কথা বলুন, ঠান্ডা পানিটা আপনি খান। খাওয়ার পরে তারপরে বললাম আচ্ছা এখন আপনি বলেন, ও এখন আপনি একটু দম নেন, জোরে দম নিয়ে আপনি একটু ছাড়েন, 10 বার ছাড়লো। ছাড়ার পরে সে যখন কথা বলতে পারলো, সে কান্না করে ফেলছে। রাগ থেকে সে কান্নায় চলে আসছে, কারণ কি, তার ব্রেথিংটা চেঞ্জ হয়েছে, কান্নার যে ইমোশনের যে ব্রেথিংটা ওইটাই হিট করছে। তো আপনি একটু চেঞ্জ করবেন, যখনই রাগ হবে চেঞ্জ করবেন, রাগ হবে এটা স্বাভাবিক। মানে আপনি অনেকদিন ধরে তাদের সাথে আছেন, কিন্তু রাগ কখনোই করা যাবে না তাদের সাথে। রাগ করলে আপনাকে আর কোনো বিশ্বাস করবে না, আপনাকে একটা ফ্রিলি কোনো কথা বলবে না, যে একদিন ওই যে মাদক খেয়ে আসছে এই কথাটা আপনাদের বলবে না। তো আপনারা হচ্ছে তাদের যত সম্ভব, এটা কি আমরা এখন সোশ্যাল স্টিগমা, মানে যেটা বলি আমরা সামাজিকভাবে একটা ব্যাধি, মানে মাদক সে নিছে মানে সে খারাপ, সে অপরাধী। আসলে এটা কিন্তু অপরাধ, সে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু তাকে এখানে আমাদের দেখবেন বাধ্য করছে। হয়তো বা পারিপার্শ্বিক অবস্থা, বন্ধু বান্ধবের সাথে পাল্লায় পড়ে, বা কৌতূহল বশত, সঠিক সেই অভাব, সেই বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনার অভাব, যে কারণে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো এটা অনেকটা রোগ। আপনি যখন নিয়মিত যখন ঠান্ডা ফ্রিজে পানি বের করবেন, আপনার কাশি হবে, ঠান্ডা হবে, সর্দি লাগবে। আপনি ঠান্ডা পানিতে গোসল করবেন, তখন সর্দি লাগবে, স্বাভাবিক। এটা ভালো লাগে বিধায় সেই লোকটা ঠান্ডা পানি খাচ্ছে। কোনো হয়তো বা কোনো একটা কারণে ভালো লাগতেছে, এই জন্য তারা খাইছে, এটা তার একটা রোগ। এই রোগ থেকে বের হয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা যদি সমাজ তাকে সাপোর্ট না দেন, আমরা এই সমাজ থেকে আমরা আস্তে আস্তে উঠানোর চেষ্টা করতেছি। এটা আসলে একটা রোগ। জ্বর যেরকম হয় মানুষের, এটাও হতে পারে। আস্তে আস্তে যে ডায়াবেটিস যেরকম হয়, ডায়াবেটিস কে মানুষ ইচ্ছা করে কেউ নিয়ে আসে, চলে আসে, এরকম আস্তে আস্তে রোগ। এটা আমরা কখনোই মনে করবো না এটা থেকে একটা অপরাধ করছে, এটা হতেই পারে। এই জন্য আপনারা তার সাথে কখনোই রাগারাগি করবেন না। সবসময় তাকে নিয়ে তাকে সময় দিন। তাদের কি সময়টা অনেক জরুরি। বিশেষ করে উইথড্রল পিরিয়ডটা তো জানেন, যখন উইথড্রল হয় তখন কিন্তু তারা খুব ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করে। তাদের একটু অন্য কাজে যেটা বললেন 4D এর মধ্যে ডিস্ট্রাকশন, যেটা ডিস্ট্রাকশনটা নিয়ে একটু ব্যস্ত থাকবেন। শেষ করলাম আজকে দিনের মতো। এমন কি আপনাদের কিছু বলার আছে যা যা শুনলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ নিয়ে আসবেন। কয়েকজন লোক আছে, আপনি যদি বিয়েতে না আনতে পারেন, আমার গ্যাস দিয়েছি, আমি ওকে আবার দ্বিতীয়বার নিতে পারবো না, তখন আপনি আপনার পছন্দ মতন, যারা আপনার কথা শুনবে, যারা আপনার এমনি বাইরে হাসাহাসি করবে না, আপনার এমনি সমালোচনা করবে না, আপনি ডাকলে আপনি সাহায্য করবেন না, আপনার প্রতি সহানুভূতি। এই জন্য তো আপনি লোকজন নিয়ে আসবেন। আপনার তো রাস্তাটা দেখাই দিলাম, আপনি পারবেন না, হয়তো অনেক অ্যাগ্রেসিভ পাবেন, এভাবেই করতে হবে বাবা। জানি আপনাদের কষ্ট হয়, এদের কষ্ট করে আনেন, কিন্তু
যদি ভর্তির প্রসেস হয়ে যায় আমাদের যে ছেলেরা থাকে ওখানে আউটরে কিন্তু কয়েকটা ছেলে আছে যে আমরা রুগীটা তুলে দেওয়া আমি পরে কাজ করি বললে কিন্তু করবে যদি দেখেন যে আজকে আপনি ভর্তি করবেন আপনার ভর্তির সমস্ত প্রসেস ঠিক হয়ে গেছে ডাক্তার বলছে ওকে আপনি যদি ওই ছেলেদেরকে বলেন যে আমার এর আগে তুলে দাও পরে অন্য কাজগুলো আমি করি তাহলে তুলে দেবে হ্যাঁ এটা বলবেন এটা আপনার ছেলেরা যারা বসা থাকে ওদেরকে বলবেন যে ওটা তুমি কষ্ট করে আনছি সফটওয়্যার করতেছে আমার বাকি কাজগুলো আমি করছি তুমি আগে একটু অর্ডার দিয়ে আসো ওরা করে দিবে হ্যাঁ ওদের করে দিবে সমস্যা নেই ওরা করলে উঠিয়ে দিবে আমি ওষুধের কাছে কিছু নিয়ে আসি না এই ওষুধগুলো দিতে চাই কিন্তু এখন তো আর নিতে চান না রোগী ভর্তি করছে এখানে কবে পরশুদিন সোমবার। ওই রোগী সকালে তো বললো যে আমার জি জি আমাদের তো ফোন দিতে তার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিভাবে খাবে কারণ আমাদের এখানে তো মাদকের চিকিৎসা হয় অন্য রোগের চিকিৎসা তার হয় না অন্য রোগের ডাক্তারও আমাদের নেই আমি তো আপনার তো আমি তো বলে দিছিলাম যে প্রেসক্রিপশন সহজে নিয়ে আসেন নইলে তো আমরা শুধু রাখতে পারবো না থেকে আসছে আমার এই যে অবস্থা আমার এখন আপনার যে ওষুধটা নিয়ে আসছেন না আমরা কিভাবে দেবো রোগীকে বলেন আপনি নিজে চিন্তা করেন যে আমি যে প্রেসক্রিপশন ওষুধটা নিয়ে এসেছি এটা আমরা তো আর আপনার রোগীর কাছে ওষুধটা দিয়ে দিতে পারবো না এটা তো আমাদের দায়িত্বে থাকবে আমাদের যারা অন ডিউটিতে থাকে টাইমলি ওষুধটা তাকে দিবে সে খাবে সব লেখা ছিল কিন্তু আমার তো আমি পেশারে রিপ্লেসই আসতে এখন আপনি ওষুধগুলো রেখে আপনার বাসায় কোথায়? কিন্তু ওইটা নিয়ে আসতে আমার বাসা আছে নোয়াখালী থেকে নিয়ে আসছে আপনি নোয়াখালী থেকে আসছেন না পরশুদিন আসছে আমি ভাইয়ের বাসা থেকে নিয়ে আসছি আপনার কাগজ কোথায় ওই যে আমার ভাইয়ের বাসা সব বাইরে বসে কোথায় ভাইয়ের বাসা নেই ভাইয়ের এখানে নিয়ে আপনি আর কেউ বলেন নিয়ে আসতে বাবা আমরা কি করি আপনি নিজে চিন্তা করেন যে এই ওষুধটা দিলে কেমন খাওয়াবে এবং আমার ডাক্তাররা তো জানে না আপনার রোগীরা বলবেন আর আমাদের এখানে অত পরীক্ষা নিরীক্ষাও নাই ওই ধরনের ডাক্তারও নাই যেটা করবে আপনি কাগজ আনতে হবে আপনি যেভাবে পারেন যদি আনান অথবা আপনি গিয়ে আবার আনেন আমাদের এখানে 5টা বন্ধ খোলা থাকে গেটের লোক থাকে যে কোনো সময় দিলেই হবে আপনার যে সকাল টাইমে দিতে হবে তা না আপনি তো বিকেল বেলাও আনেন আমাদের গেটে দাঁড়ান আছে ওদের নাম বললে যে রোগীর এই যে কাগজ প্রেসক্রিপশন তাহলেও দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ হবে কালকে পারেন বিকেলে পারেন যখনই পারেন আপনার সুবিধা মতো আসেন আমাদের এখানে সবসময় গেটের লোক থাকে সকাল না হলে সমস্যা নেই কিন্তু আমি দেশে ফোন দিছিলাম তো বলছিলাম প্র্যাকটিশনটা পাঠিয়ে দিতে মোবাইলে যাক আপনি ওই ব্যবস্থা করে আনেন আর কেউ কিছু বলবেন হ্যাঁ বলেন সঞ্চয় নিয়ে গেছি ওরে আজকে আবার এই যে পরীক্ষা পজিটিভ বৃহস্পতিবার এখান থেকে নিয়ে গেছেন এই গিয়ে এই খেয়ে ফেলছো ঘরে থাকে নাই আপনারা দেখেন নাই ঘরে থাকতো না ঘরে 2 দিন ছিল তারপর মোটামুটি 2 দিন ছিল তো কম বাইরে তারপর খাওয়া কি খেয়েছে? সেদিনই মানে বাসায় যাওয়ার আগে সে আবার বন্ধু এখন নিচে ডাক্তার আছে না ওদের সাথে যোগাযোগ করেন যে আমার রোগীরা আবার ভর্তি ব্যবস্থা করে দেন হ্যাঁ নিচে ডাক্তার আছে ওনার সাথে যোগাযোগ করে উনি যেভাবে যা করতে বললে করেন ঠিক আছে তারপরে যদি আমাদের সমস্যা হয় যে আমি যা যা বললাম এটা করবেন আর বলেন পরে দেখতে লাগে হ্যাঁ তারপরে 2-3 দিন করেছিলাম ঠিক আছে কি করো বেশি করো চেষ্টা করে মধ্যে থাকে না বলে আসি লেখাপড়া করে লেখাপড়া তো এখন তার মাথায় ঢুকেই না ওইটা হাতেই নেন আর কোন রুমে যদি করে দেন আর ঘরে তার কোনো রকমের বয়স হবে না ওই নিচে ডাক্তার দেখান নিচে ডাক্তার আছে মানে লিখিত দেখান দেখাই আবার আগান হ্যাঁ যদি পুলিশ করে আচ্ছা আমি তাহলে কি বললাম মাদক কি না আমার রোগীর ব্যাপারটা একটু ভিন্ন আমি রসই থেকে আসছি কি আমার রোগীর ব্যাপারটা একটু ভিন্ন রসই থেকে আসছি গত সোমবার নরসিংদী জি রসই থেকে আসছি গত সোমবার ভর্তি করাইছি তো আমার বড় ভাই তো আমি বলছিলাম আগে কয়েকবার বলছি যে আমরা এই হসপিটাল নিয়ে যাবো মানে ইজিলি আসার জন্য তো ওই সময় খারাপ আচরণ করছি ওই ভয়ের কারণে আমরা ঢাকা থেকে টিম নিয়ে গেছিলাম 5 জনের টিম অ্যাম্বুলেন্স নিয়ে গেছি নেওয়ার পরে তার আগের উইকেই ধরছে আর কি তো ধরার পরে বলতেছে যে আমাকে তো বললি কিভাবে করা দরকার ছিল আচ্ছা আসছে নিয়ে আসার পরে ইজিলি আসছে আমাদের সাথে তো এখানে আসার পর নাচা করছি মানে সে সেট চাই
স্বেচ্ছায় ঢুকে তার জন্য ভালো হয়, সে কি সে হয়? সে কোনো ইচ্ছা করলে সে কি হয় আপনার? দৌড় দিতে পারতো, পালাতে কি হয় পারতো, আপনার? কিন্তু সে এটা করে আপনার না। হয় কি? আমার বড় ভাই সে ফার্মেসি আছে এবং সদরে আচ্ছা ভালো, তাহলে এখানে যে কদিন আছে থাকবে, পরে টেক কেয়ার করতে হবে, follow up করতে হবে। তার একটা অভিযোগ ছিল একটাই যে আমার তোরা এখানে রাখছস, এখানের পরিবেশটা তো একটু দেখার জন্য আমি বাচ্চা এগুলা একটু মানে পরিবেশের জন্য সে আটকে ছিল আর কি। না না, সরকারি হাসপাতালে এত ভালো না এত ভালো ভালো আশা করি না মোটামুটি প্রবলেম না, কিন্তু এখানে আছে, বাথরুমও আছে, বেডও আছে, অ্যাভেলেবল চাদর কম্বল বালিশ আছে, খাবার তো আগেই বলছি 7 বার খাবার দেওয়া হয়, একটা কষ্ট নাই এখানে। আপনাদের ঘরে তো আপনারা খাবার 5% ঠিক মতো খাওয়া দাওয়া করতে, আমাদের ঘরে থাকতো, কিন্তু এখানে সবই হচ্ছে, সবই হচ্ছে এখানে। আমরা সবসময় গোসল করতে বলি, আমাদের টাইমলি খাবার দেওয়া হয় এখানে। আপনারা ঘরে টাইমলি ভাত খাওয়াতে পারেন না, খাবার খাইয়ে পারেন, কিন্তু আমাদের এখানে টাইমলি খাচ্ছে। আপনারা যে অবস্থায় নিয়ে আসেন, যে চেহারায় নিয়ে আসেন, এখানে আসার পর চেঞ্জ হয়ে যায়। অনেক যে চেহারায় নিয়ে আসেন, ওই চেহারা কি যাওয়ার সময় নেন? না, অনেক ভালো। তাহলে কি চিন্তা করা যায় না যে এখানে ভালো ছিল, আমার ঘরে সে ভালো ছিল, এটা কি বলা কি ভুল হবে? না, যে চেহারা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আমি যে চেহারা নিয়ে এসেছিলাম তার থেকে বেটার। আপা আমি একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি ডাক্তার মেডিনা, আমার পেশেন্ট তো ভর্তি আছে। আপনি কি মানে আমার পেশেন্টের সাথে ইন্টারাকশন হয়েছে? হ্যাঁ ওই যে আপনি ওই যে উকিল না ইঞ্জিনিয়ার না এখন হ্যাঁ প্রত্যেকদিনই হয়। ভালো, প্রথমে একটু থাকো না বলছিল, আমার লোকে ফোন দেন, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা এখন বলে না আমার ঠিক আছে, অসুবিধা নেই, আমি থাকছি। আচ্ছা একটু সরকারি হাসপাতাল তো একটু বাড়ি ঘরের মতো দাম হবে না। হ্যাঁ তো মানিয়ে নিয়ে এখন ভালো আছে, মানে নিজেই মানায় নিছে। যেমন আমি নিজে আসছি, হ্যাঁ সেটা আমি নিজেই আসছি এখানে, আমি মানায় নিছি, সমস্যা নেই। আর যেদিন ছুটি হবে সেদিন নিয়ে নিই। আচ্ছা নিয়ে বাড়িতে নিয়ে পরে ঠিক কিন্তু তাকে তো মানে অ্যাসেস করতে পারবেন না যে সে হচ্ছে গিয়ে কখন মানে অ্যাডিকশনের টাইমিংটা কিরকম আর কি শুনেন, এখন তো ভর্তি করছেন, এখান থেকে যাওয়ার পরে তো তার মন মানসিকতা যে উইলিংলি আসছে, তার তো চেঞ্জ হওয়ার কথাই, হ্যাঁ ইনশাআল্লাহ চেঞ্জ হওয়ার কথাই, আপনাদের সহযোগিতা। হ্যাঁ এখন নিয়ে দেখেন কি করে, আচ্ছা নেওয়ার পরে বুঝতে পারবেন যে এখন সে কেমন আছে। আপনি একটু পরে আসছেন, বুঝে বলছি না যে নেওয়ার পরে কেমন থাকে, আবার টেক কেয়ার করা, সে ভালো আছে কিনা, ঠিক মতো ওষুধ খাওয়া। মানে থাকে এই সিম্পটমটা তো যেটা বললেন যে 10-15 মিনিট সে এটা আর মানে প্রিয়তা নেশার টানটা যে যদি নেশার টান আসে, অস্থিরতা, কষ্ট, মানসিক চাপ, এটা 10 থেকে 15 মিনিট। হ্যাঁ এটা ওভারকাম করা যায়। ওটা ওভারকাম করার জন্য আমরা কিছু কৌশল শিখিয়ে দেই এটা তো শুনলাম। এবং আপনাদের গার্জিয়ানদের সহযোগিতা। আচ্ছা আর এইটার পিরিয়ডটা কত দিন হতে পারে? ধরেন এখান থেকে সে আইসোলেশনের আজীবনই থাকবো যে এই যে বলছি না, প্রথমে বলছি যে এটা এই যারা এডিক্টেড তাদের ব্রেনে এটা সাফ করে যায়, সাফটা কিন্তু কখনোই উঠে যাবে না। সেই যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে নেশার টানটা কিন্তু তার থেকেই যাবে। ডায়াবেটিস রোগীরা কি ভালো হয়? সারা জীবন তাদের গ্রহণ করতে হয় না? যারা এডিক্টেড তাদেরকেও এই নেশার টানটা সারা জীবনই থাকে, কিন্তু কন্ট্রোলে রেখে ডায়াবেটিস রোগীদের মধ্যে যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এটা বলা যাবে না যে কতদিন থাকবে, এটা তার মধ্যে থেকেই যাবে। তার নেশার ওদের হাঁটতেছে, জড়িত আছে নেশার মতো, দেখলেই মন চাবে যায়। তার বন্ধু বান্ধবের দেখা হলো চলতে গিয়ে রাস্তায়, হ্যাঁ আপনাদের বন্ধু বান্ধবের সাথে চলে যায়, কিন্তু তার মন সবসময় যাবে। কিন্তু ওর মধ্যে থেকে তাকে যদি কন্ট্রোলে রাখতে পারে ডায়াবেটিস রোগীদের মতো, তাহলে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এই কন্ট্রোলে রাখার জন্যই আমরা অনেক কিছু শিখাই, ওদের সাথে আছে, কিন্তু ফলো আপ করতে হবে। ফলো আপ না করলে ভালো থাকবে না। যদি দেখেন যে না সে ভালো আছে, ছেড়ে দিলাম, ভালোই আছে, কিন্তু ফলো বন্ধ করে দিলাম, এটা সবসময় ফলো আপের মধ্যে রাখতে হবে এবং সবসময় রাখতে হবে।